আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এসএসসির পদার্থবিজ্ঞান ভৌত রাশি ও পরিমাপের চমৎকার এমসিকিউ সলভিং ক্লাস নিয়ে। আজকে আমাদের ফার্স্ট এমসিকিউ সলভিং ক্লাস। তো আমাদের সৃজনশীলের পাশাপাশি এমসিকিউ এবং ক খ ক্লাসগুলো ভালো করে পড়তে হবে, কারণ কি আমাদের সিকিউতে এই ক খর মধ্যে অনেকগুলো নাম্বার থাকে, আবার এমসিকিউতে অনেকগুলো নাম্বার থাকে। তো সব মিলিয়ে কিন্তু আমাদের এ প্লাস আসে। তো আমরা শুধুমাত্র সৃজনশীলের গ গহ নিয়ে দৌড়াদৌড়ি করব, ক খ পড়বো না, এমসিকিউ পড়বো না, আন্দাগন্দি লিখবো, তাহলে কিন্তু আমরা ভালো নাম্বার পাবো না। তো এই চিন্তাধারায় আমাদের এমসিকিউ সলভিং ক্লাসের আয়োজন করা। তো পদার্থবিজ্ঞানের ফার্স্ট যে অধ্যায় আছে ভৌত রাশি ও পরিমাপ, এখান থেকে এমসিকিউ মানে প্রতি বছরই আসে বোর্ড পরীক্ষায়। তো দেখি আমাদের এই অধ্যায় থেকে টাইপ ভিত্তিক যে এমসিকিউগুলো পরীক্ষা আসে সেগুলো কেমন। চলো আমরা শুরু করি। তো কিছু কিছু এমসিকিউ আমরা হয়তো বা পারবো না, আমাদের যেগুলো একটু টাফ মনে হবে সেগুলো আমরা আস্তে আস্তে শেখার চেষ্টা করব। আমরা ট্রাই করব আমাদের এই এমসিকিউগুলো আস্তে আস্তে শেখার জন্য। তারপরেও সমস্যা নাই, আমি শুরু করতেছি, জাস্ট মনোযোগ দিবা। যদি বুঝতে সমস্যা আমাকে জানাবা। আমাদের এই যে এমসিকিউ সলভিং ক্লাসে আজকে যে অধ্যায় আছে এটা প্রায় অনেকটা মুখস্থ নির্ভর অংশ। হ্যাঁ, ওকে আমি যাই। আমাদের যেই টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে এটা হচ্ছে পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ, এই টপিকের থেকে বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসছে। প্রথম প্রশ্ন হচ্ছে, কোন ব্যক্তি সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী করেছিলেন? যশোর বোর্ড 22 সালে প্রশ্নটা আসছিল। কোন বিজ্ঞানী সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী করেছিল, মানে সূর্যগ্রহণ হবে এটা ভবিষ্যৎবাণী কে করেছিল? থ্যাংক ইউ, উত্তর দিয়েছ মেবি। হ্যাঁ, উত্তর রাইট, থ্যালিস। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ নাবিলা, দিয়েছো উত্তর মেবি। হ্যাঁ, উত্তর হচ্ছে থ্যালিস। তো একটু আমাকে জানায়ও যারা আছো, ঈশিতা আর হচ্ছে গিয়ে তামিম, এটা মুখস্থ রাখতে হবে। থ্যালিস সর্বপ্রথম আমাদের সূর্যগ্রহণ সম্পর্কে কি করেছিল? মতামত দিয়েছিল। এটা আমাদের মেন বইতে লেখা আছে, এটা একটু মুখস্থ করবা। এগুলো আমাদের মুখস্থ নির্ভর এমসিকিউ, তাত্ত্বিক এমসিকিউ, জাস্ট মুখস্থ করতে হবে এই আর কি। বুঝতে পেরেছো? একটু আমাকে জানাও। তামিম, ঈশিতা, বুঝতে পেরেছো? পরবর্তী এমসিকিউটা সেম এমসিকিউ, তবে এটা আসছিল আমাদের চট্টগ্রাম বোর্ড 17 সালে আসা প্রশ্ন। কি বলতেছে এখানে যে প্রথমে কে সূর্যগ্রহণ সম্পর্কিত ভবিষ্যৎবাণী করেন? এটা একই প্রশ্ন ছিল, থ্যালিস। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, যেটা আমাদের রাজশাহী বোর্ড 20 সালে আসছিল। এই প্রশ্নটা মানে অনেকবারই আসছে, তো আমি প্রশ্নটা দেখাচ্ছি। আমরা জানি আমাদের সৌরজগতের কেন্দ্র হচ্ছে সূর্য, কিন্তু প্রথম দিকে বিজ্ঞানীরা মনে করত সৌরজগতের কেন্দ্র ছিল পৃথিবী। তো সর্বপ্রথম কোন বিজ্ঞানী প্রমাণ করছিল যে সৌরজগতের কেন্দ্র হচ্ছে সূর্য? রাজশাহী বোর্ড 20 সালে আসা। কে সূর্যকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা প্রদান করেন? কোপার্নিকাস, থ্যালিস, আর্যভট্ট, রাদারফোর্ড। কোপার্নিকাস। আচ্ছা, কোপার্নিকাস বলছো নাবিলা, চমৎকার উত্তর, রাইট। হ্যাঁ, কোপার্নিকাস। খেয়াল রাখবা, সূর্যকেন্দ্রিক সৌরজগৎ মানে হচ্ছে সৌরজগতের কেন্দ্রে সূর্য থাকবে, এ কথাটা কে বলছিল? কোপার্নিকাস প্রমাণ করছিল। আর এর আগে মানুষ ভাবতো সৌরজগতের কেন্দ্রে থাকে পৃথিবী, যেটা ভুল ব্যাখ্যা। খেয়াল রাখবা। হ্যাঁ, সৌরজগতের কেন্দ্রে থাকে যে পৃথিবী, এটা ছিল অনেক আগের ইতিহাস, যেটা ছিল ভুল। আর সঠিকটা কি? সঠিকটা হচ্ছে সৌরজগতের কেন্দ্রে থাকে সূর্য, এটা কে বলছিল? এটা বলছিল কোপার্নিকাস। কোপার্নিকাস, এটা মনে রাখবা। আচ্ছা, এরপরে পরবর্তী প্রশ্ন আর কি, এখানে কিছু ব্যাখ্যা লেখা আছে আর কি, যে সর্বপ্রথম সূর্যকেন্দ্রিক ধারণা দেন আরিস্টারকস, তারপর থেকে আসে কোপার্নিকাস। তো সেখান থেকে প্রমাণ করেছিলেন হাবিজাবি অনেক কিছু। এবার কোপার্নিকাস ব্যাখ্যা দিয়েছিলেন। কোপার্নিকাসের সময় গ্যালিলিও সূত্র দিয়ে প্রমাণ করলেন আর কি অনেক কিছু। তো এটা আমাদের গেল। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। এটা পিডিএফ আকারে দেবেন না? পিডিএফ বলতে ছবি তুলে দিব নে, ছবি তুলে দিব, তোমরা পরে দেখে নিও, এখান থেকে মুখস্থ করে লিখে নিও। দেখো, তো আমাদের এখানে পরবর্তী প্রশ্ন, কোন বিজ্ঞানী সূর্যকেন্দ্রিক সৌরজগৎ ধারণা দিয়েছিলেন? এটা তো একটু আগে পড়ছিলা, চট্টগ্রাম বোর্ড 22 সালে আসা প্রশ্ন। এটাও কি কোপার্নিকাস দিল না কেন? আচ্ছা আচ্ছা, দেখি কি বলছে, যে কোন বিজ্ঞানী সূর্যকেন্দ্রিক সৌরজগৎ ধারণা।
তো উত্তর দেখা যাচ্ছে। না না 3 নাম্বার দিয়েছে, কিন্তু তেন দেখা 3 নাম্বার দিয়েছে, এটা তো আসলে ব্যাখ্যাটা। কিন্তু হবে হচ্ছে কোপার্নিকাস, খ নাম্বার হবে। আচ্ছা দেখি, সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দিয়েছিলেন আরিস্টারকস, দেওয়া আছে এখানে। দেখি এখানে আমরা পড়ছিলাম। আচ্ছা আচ্ছা, একটা বিষয় বলি। একটা হচ্ছে ব্যাখ্যা, একটা হচ্ছে ধারণা। একটা বিষয় খেয়াল রাখবা, আমার খেয়াল নাই, প্রশ্নটার মধ্যে দুইটা পার্থক্য আছে। সূর্যকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা দিয়েছিলেন, তো ব্যাখ্যা দিয়েছিলেন কোপার্নিকাস। ব্যাখ্যা দেওয়া মানে কি, প্রমাণ করার মতো আর কি, যে আমাদের সৌরজগৎটা দেখতে এমন হবে, দেখতে এমন হবে, এরকম মানে কি সার্বিক দিক বিশ্লেষণ করা। আর ব্যাখ্যা বলতে আমরা যেটা বুঝি, যে আমরা যখন অনুধাবন লিখি না, ক খ, যে খ নং যখন প্রশ্ন লিখে অনুধাবন, সে অনুধাবনের মধ্যে কি ঘটে, বলে যে একটা লাইন দিয়ে এই লাইনটার ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো। তো একটা লাইনের অর্থ ব্যাখ্যা করতে গেলে বৈজ্ঞানিক যুক্তি দিতে হয়, তারপরে অনেক ক্যালকুলেশন করতে হয়, সব কিছু মিলিয়ে একটা ব্যাখ্যা উপস্থাপন করতে হয়। বিজ্ঞানীর একটা ব্যাখ্যা মানে বৈজ্ঞানিক একটা ব্যাখ্যা উপস্থাপন করার জন্য অনেক যুক্তি দিতে হয়। তো এই ব্যাখ্যাগুলো দেওয়ার জন্য যে কাজ করছিল তার নাম কি ছিল, কোপার্নিকাস। মানে কোপার্নিকাস পুরো এই যে সৌরজগতের বিষয়টা সবার সাথে তুলে ধরছিল ব্যাখ্যা দিয়ে। কিন্তু একবারে সর্বপ্রথমে মানুষকে একটু ধারণা দিয়েছিল, সেটা ছিল কি, আরিস্তারাকস। এটা একটু মানে মনে রাখবা, ধারণা দেওয়া এক জিনিস আর ব্যাখ্যা দেওয়া আরেক জিনিস। সাপোজ আমি যদি বলি যে সূর্যগ্রহণ, যদি বলি সূর্যগ্রহণ, এখন এই সূর্যগ্রহণ কথাটা আমি যখন তোমার সামনে উচ্চারণ করলাম, তখন তুমি বলবা যে হ্যাঁ স্যারে সূর্যগ্রহণ সম্পর্কে কিছু একটা বলছিল, যে সূর্যগ্রহণ। এখন এই সূর্যগ্রহণটা কি, কেমনে হয়, কখন হয়, এই বিষয়গুলো কিন্তু আমি বলি নাই। তো এই সূর্যগ্রহণ সম্পর্কে বিস্তারিত আরেকজন শিক্ষক তোমাকে বুঝাই দিল, যে হ্যাঁ সূর্যগ্রহণটা হচ্ছে এরকম, এটা এরকমভাবে ঘটে, এরকম হইলে এরকম হয়, ওরকম হলে ওরকম হয়। মানে কি, সূর্য গ্রহণের যাবতীয় যত বিষয় আছে তোমাকে আরেকজন শিক্ষক বুঝাই দিছে। তো আমার বলা যে কথা, এটা হচ্ছে ধারণা, যে হ্যাঁ সূর্যগ্রহণ সম্পর্কে কিছু একটা আছে। আর তোমাকে আরেকজন শিক্ষক যেটা বুঝাইছে, ব্যাখ্যা দিছে, সূর্যগ্রহণটাই হয়, এটা এমনি হয় অমনি হয়, এটাকে বলে ব্যাখ্যা। তো ধারণা হচ্ছে জাস্ট একটা বলা, আর ব্যাখ্যা হচ্ছে এটাকে একটু বুঝাইয়া দেওয়া, স্যার, প্রমাণ করা আর কি। হ্যাঁ বলো। ওই যে সূর্যগ্রহণ যেটা বললেন না, এটা তো টেস্ট পরীক্ষায় আইছিল। টেস্ট পরীক্ষা তো আসছিল। আমি লিখছিলাম যে সূর্যগ্রহণ এমন একটি মহাজাগতিক ঘটনা যখন চাঁদ সূর্য পৃথিবীর মাঝখানে চলে আসে এবং চাঁদের ছায়া পৃথিবীর পৃষ্ঠে পড়ে, হ্যাঁ হ্যাঁ ফলে পৃথিবী থেকে সূর্য আংশিক বা সম্পূর্ণভাবে ঢাকা পড়ে যায়। হ্যাঁ এটাকে সূর্যগ্রহণ বলে। হ্যাঁ, তোমার এটা ঠিক আছে, তুমি এভাবে লিখছো, এটা হয়ে যাবে, এরকম হবে। তারপরও হয়তো বইয়ের মতো যে ভাষা ছিল, বইয়ের বিজ্ঞানের যে ভাষা, সেটার মতো হয়তো বা একটু কম বেশি হ্যাঁ হয়েছে। আমি একটু কম লিখছিলাম, আরো বেশি ছিল। হ্যাঁ হ্যাঁ, তারপর সমস্যা নেই, এটা হবে, এটা প্রবলেম নেই, এটা হবে। তুমি যে যে টেস্ট এক্সাম দিয়েছিলে, এসএসসি পরীক্ষা, ওটার কথা বলতেছো? হ্যাঁ হ্যাঁ, ওইটা ফিজিক্সে প্লাস আসছিল, আর আর জেনারেল ম্যাথে মাইনাস আসছিল, মাইনাস। ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা সমস্যা নাই, এটা টেনশন নিও না, এখন সামনে যে সময় আছে সেগুলো ভালো করে পড়বা। আচ্ছা এবার গেল, হ্যাঁ এটা গেল। এখন আশা করি বুঝতে পারছো তামিম, নাবিলা আর হচ্ছে ঈশিতা, যে ব্যাখ্যা এক জিনিস আর হচ্ছে ধারণা দেওয়া আরেক জিনিস, বুঝছো তো? এছাড়া আরো অনেকে ছিল, তারা কই? ওরা আজকে হয়তো বা আসতে পারে নাই, ওদের হয়তো বা একটু ব্যস্ততা, এই জন্য। আমি আসলে ক্লাস তো নিয়েছি অন্য সময়, এই সময় তো ক্লাস হয় না, ক্লাস তো হয় 7:30 বাজে। তো অনেকে হয়তো বা মনে করছে ক্লাস হবে না, এরকমই। যাই হোক, তো এখন দেখো নিয়ে বলছে ধারণা দেয় কে, সূর্যকে দিয়ে ধারণা দেয় হচ্ছে কি, আরিস্তারাকস, আর ব্যাখ্যা দেয় কোপার্নিকাস। তামিম, নাবিল একটু কথা বলো, ব্যাখ্যা যে দিছি বুঝতে পারলা কিনা ব্যাখ্যাগুলো? তামিম। স্যার এটা একটু আবার বোঝান, আমি খেয়াল করি না। আচ্ছা বলি, শুনো। ওই যে বললাম না একটা কথা, যে ঈশিতা একজন বলছে সূর্যগ্রহণ সম্পর্কে, আরেকজন ব্যাখ্যা দিছে, দুইটা কিন্তু ভিন্ন। একটা কথা বলা আর একটা কথা ব্যাখ্যা দেওয়া সম্পূর্ণই কি ডিফারেন্ট বা ভিন্ন। কথা কি বুঝতে পারছো ঈশিতা?
ব্যাখ্যাটা আবার খেয়াল করো, ইসেতে দেখো আমাদের সূর্য কেন্দ্রিক সৌরজগৎ এই কথাটা ধারণা দিয়েছে আরিস্টারাকস, আর ব্যাখ্যা দিয়েছে কোপার্নিকাস। ওকে, তো হ্যাঁ বলি, ব্যাখ্যা দেওয়া একটা জিনিস আর ধারণা দেওয়া কি আরেক জিনিস, এই হচ্ছে বিষয়। ওকে, আর লাস্টে কি গ্যালিলিও কিন্তু এটাকে আরো বিশ্লেষণ করে, যার জন্য গ্যালিলিওকে বলা হয় সৌরজগতের প্রবক্তা। এটা খেয়াল রাখবা। হ্যাঁ আচ্ছা ওকে, তাহলে এবার দেখো নেক্সট, একটু স্পিক অফ রেখো। এবার পরবর্তী এমসিকিউ আমরা যাচ্ছি, একটু স্পিকার চাপ দিয়ে রেখো, হ্যাঁ খেয়াল করে। এবার পরবর্তী প্রশ্নটা আসে আমাদের 2020 সালে যশোর বোর্ড। সূর্যকেন্দ্রিক সৌরজগতের প্রবক্তা কোন বিজ্ঞানী? এই তো বলো তো কোনটা হবে, একটু আগে পড়াইছিলাম, নিউটন, গ্যালিলিও। হ্যাঁ চমৎকার, কারণ কি একটু আগে পড়ছিলাম প্রবক্তা কে ছিল, গ্যালিলিও ছিল। দেখছো, মানে ব্যাখ্যাগুলো পড়লে তোমার কিন্তু অনেক ইজি হয়ে যাবে এটা বুঝতে। ঠিক আছে, আচ্ছা পরবর্তী এমসিকিউ, একটু স্পিকার অফ রেখো প্লিজ, স্পিকারটা একটু চাপ দিয়ে রেখো। হ্যাঁ ইসিতে স্পিকার চাপ দিয়ে রেখো, স্পিকার অফ রাখতে হবে। আচ্ছা এবার যাই পরবর্তী এমসিকিউতে। এটা বলতেছে যে বর্তমানে বাদ্যযন্ত্র ও সঙ্গীত বিষয়ক যে স্কেল রয়েছে সেটি কোন বিজ্ঞানীর অনুসন্ধানের আংশিক অবদান? যদিও এটা আনকমন একটা প্রশ্ন। এই তোমার বাদ্যযন্ত্র সঙ্গীত বিষয়ে যে স্কেল রয়েছে, স্কেল এই যে আমরা যে স্কেল দিয়ে লিখি আর কি, ওরকম স্কেল আর কি। ডেমোক্রিটাস, আর্কিমিডিস, থ্যালিস, পিথাগোরাস। আচ্ছা আর্কিমিডিস বলছো। আচ্ছা অঙ্কের মধ্যে আমি একটা বিষয় বলি, অঙ্ক গাণিতিক ক্যালকুলেশনের মধ্যে কোন বিজ্ঞানীর অবদান বেশি? এই চারটার মধ্যে বলো তো, গাণিতিক ক্যালকুলেশনের মধ্যে কোন? পিথাগোরাস। হ্যাঁ, এখানে স্কেল বিষয়টা কিন্তু গাণিতিক ক্যালকুলেশনের সাথে মিলে। হ্যাঁ একটু স্পিকার মিউট রাখো, যেটা বলতেছি স্কেল কথাটা গাণিতিক ক্যালকুলেশনের সাথে মিলে, এই জন্য উত্তর হবে পিথাগোরাস। তো ব্যাখ্যাটা পড়বা। বিজ্ঞানের ইতিহাসে পিথাগোরাস একটি স্মরণীয় নাম। বিভিন্ন জ্যামিতিক উপপাদ্য ছাড়াও কম্পমান তারের উপর তার কাজ অধিক স্থায়ী অবদান রাখতে সক্ষম হয়েছিল। বর্তমানে বাদ্যযন্ত্র সঙ্গীত বিষয়ক যে স্কেল রয়েছে সেটি ব্যবহার করতে তারের কম্পন বিষয়ক অনুসন্ধানে আংশিক অবদান রাখে এই পিথাগোরাসের উপপাদ্য বা পিথাগোরাসের সূত্র। নাবিলা, তারপর হচ্ছে রিয়া, নাম জানি কি, তামিম, বুঝতে পেরেছ? ওকে, এগুলো আমাদের একটু মনে রাখতে হবে। হ্যাঁ কখন কি কাজ করে এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্ন, এটা আমাদের শেষ। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে সিলেট বোর্ড 20 সালে আসা প্রশ্ন। তো এখানে একটা মুসলিম মনীষীর নাম বলতে হবে। তো এখানে বলতেছে সিলেট বোর্ড 20 সালে আসা প্রশ্ন, আলোক বিজ্ঞানের স্থপতি হিসেবে কোন নামটি বিবেচনা করা হয়? আমি বলে দিই, এখানে একজন মুসলিম বিজ্ঞানীর নাম হবে। তো এখানে এটা মুখস্থ রাখতে। আচ্ছা কি বলছো? ইবনে আল হাইয়াম। চমৎকার উত্তর, রাইট। হ্যাঁ ইবনে আল হাইয়াম, মনে রাখবা। আলোক বিজ্ঞানের স্থপতি হিসেবে যে নামটি বিবেচনা করা হয় সেটা হচ্ছে ইবনে আল হাইয়াম। এই বিজ্ঞানী আলোক বিজ্ঞানের যে অংশগুলো সেগুলো নিয়ে কাজ করে। তো একটা ব্যাখ্যা আমরা পড়ি। আধুনিক বিশ্বে আল হাজেন নামে পরিচিত বিজ্ঞানীর প্রকৃত নাম আসলে ছিল হাসান ইবনে আল হাইয়াম। আল হাজেন একটা আছে, সূত্র আছে হাজেন। তিনি 965 খ্রিস্টাব্দে বসরার জন্মগ্রহণ করেন এবং 1040 খ্রিস্টাব্দের কায়রোতে মৃত্যুবরণ করেন। এই বিজ্ঞানী একধারে ছিলেন গণিতবিদ, পদার্থবিজ্ঞানী, জ্যোতির্বিজ্ঞানী এবং দার্শনিক বিজ্ঞানী। আল হাজেন বলেন, বৈজ্ঞানিক ব্যাখ্যা তত্ত্ব ধারণাকে অবশ্যই সুনিশ্চিত প্রমাণ ও সুনির্দিষ্ট প্রক্রিয়ায় গাণিতিকভাবে প্রমাণিত হতে হবে। অর্থাৎ রেনেসার 200 বছর আগে থেকেই প্রাকৃতিক বিজ্ঞানের পদ্ধতির কথা বলে যান তিনি। আল হাজেনকে সম্মান করে দ্বিতীয় টলেমিও বলা হতো, মানে তাকে দ্বিতীয় টলেমি বলা হতো। আলোকবিদ্যার উপর আল হাজেনের মৌলিক কর্ম কিতাবুল মানাজির, মানে তিনি একটা বই রচনা করেন যেখানে আলোক বিজ্ঞান নিয়ে কথা বলা হয়, আর সেই বইটার মধ্যে কথাগুলো লেখা আছে। তার আরও উল্লেখযোগ্য কাজ হচ্ছে টলেমি সংক্রান্ত সন্দেহ,
চন্দ্র ভীমর, আল হাজেনের উপাদ্য, প্রাণী মনস্তত্ত্ব ইত্যাদি। আল হাজেন জ্যামিতি ও সংখ্যাতত্ত্ব নিয়েও কাজ করেন। এরপর একটা ছবি দেওয়া আছে, এখানে এই ছবির মধ্যে এখানে লেখা আছে যে ইবনে আল হাইয়ামের বুক অফ অপটিক্সের সাথে সংগৃহীত চিত্রটি থেকে ক্যামেরার ধারণা পাওয়া যায়। এই যে আলোক বিজ্ঞানের একটা ধারণা দেওয়া হচ্ছে এই বইটার মধ্যে। তো এই হচ্ছে বিষয়টা। তো আলোক বিজ্ঞান সম্পর্কে মুসলিম বিজ্ঞানী সম্পর্কে ধারণা পাওয়া যায়। তো এটা আমাকে জানাও এতটুকু বুঝতে পারলা কিনা নাবিলা, তারপর হচ্ছে তামিম, তারপর হচ্ছে গিয়ে ঈশিতা, বুঝতে পেরেছো এতটুকু? হ্যাঁ, এটা আমি বুঝতে পারছি। ওকে, তো এখন যেটা বলি, আমার আজকে সময় স্বল্পতার জন্য বেশিক্ষণ ক্লাস নিতে পারলাম না, দুঃখিত। আজকের মধ্যে এখানে ক্লাস শেষ করতে হচ্ছে, কিছু মনে করো না। আস্তে আস্তে আমি ফ্রি হই, দেন আমি ফুল স্পিডে ক্লাস নেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই রাখলাম, নেক্সট ক্লাস অপেক্ষা থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।